নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের কার্গিল বিজয় দিবস। আমরা আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সেস, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। জয় হিন্দ। দেখুন, গোটা বিশ্ব জুড়ে না এই মুহূর্তে একটা সার্কাস চলছে এবং কোন দেশ কখন কাকে আক্রমণ করছে, কোন দেশের কি জিওপলিটিক্যাল ইন্টারেস্ট থাকছে, সেটা সাধারণ মানুষের পক্ষে তথা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বোঝা প্রায় অসাধ্য হয়ে পড়ছে। এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজ কি জানেন? ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের ওপর আক্রমণ স্থগিত করে দিয়েছেন। তার মানে কি বোঝাচ্ছে? এটা কি বোঝায় যে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরা তারা যে মার্কেটকে শর্ট করেছিলেন, এখন শর্ট কাভারিংয়ের সময় চলে এসেছে? শুনতে বড় অদ্ভুত লাগছে, কিন্তু বাস্তবটা বিগত কয়েক মাস ধরে বা ডোনাল্ড ট্রাম্পের সময়কাল বা শাসনকাল ধরে যা চলে আসছে, এরকম ঘটলেও কিন্তু অবাক হওয়ার মতন কিছু ঘটবে না। একদিকে যেভাবে আমেরিকা ইরানের ওপর আক্রমণ স্থগিত করার নির্দেশ দিয়েছেন, এর পেছনে কি ইরানের ক্রমাগত চাপ রয়েছে সৌদি আরবের ওপর? কারণ যখনই আমেরিকা তাদের আক্রমণ তীব্রতর করছিল ইরানের এগেনস্টে, ইরানের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী হুতিজরা তারা সৌদি আরবের অয়েল ট্যাঙ্কার্সগুলোর উপর আক্রমণ করা শুরু করে দিয়েছিল, অয়েল এম্বার্গো জারি করা শুরু করে দিয়েছিল। অর্থাৎ সৌদি আরব বিপুল চাপের মধ্যে ছিল, এটা বলা যেতে পারে। এটা কি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সৌদি আরবকে রক্ষা করার জন্যে তিনি এই ইরানের উপর আক্রমণ স্থগিত করার নির্দেশ দিয়েছেন? খুব সম্ভবত তাই। অন্যদিকে আরেকটা আক্রমণ মানুষকে আরো অবাক করে দিয়েছে, যদিও তলিয়ে ভাবলে এতে অবাক করার মতন কিছু নেই। কারণ ইউক্রেন তারা ইরানের একটি কমার্শিয়াল জাহাজকে তারা মিসাইল দিয়ে আঘাত করেছে এবং তাতে ইরানিয়ান একজন নাবিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কোথায় ঘটেছে? ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান হ্রদে। এইবার অবাক করার মতন ঘটনা নিশ্চয় লাগছে, বিশেষত যেখানে ইউক্রেনের রাষ্ট্রদূত তিনি ইরানে উপস্থিত রয়েছেন। তাহলে ইরান এবং ইউক্রেনের মধ্যে কি ঘটলো যার ফলে ইউক্রেন ইরানের ওপর আক্রমণ করলো? মজার ব্যাপার হচ্ছে এই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে দীর্ঘ 4 বছর ধরে যুদ্ধ চলছে, প্র্যাকটিক্যালি 4.5 বছর ধরে, রাশিয়ার তাদের ড্রোনের সংখ্যা নিঃশেষ হয়ে যাচ্ছিল এবং সেই সময় ইরান তারা রাশিয়াকে প্রচুর হাজারে হাজারে ড্রোন সাপ্লাই করে যাচ্ছিল, যেগুলো রাশিয়া ব্যবহার করছিল ইউক্রেনের এগেনস্টে। 2 নম্বর, ইরান রাশিয়াকে তারা তেল সাপ্লাই করে যাচ্ছিল, কারণ রাশিয়ার যে অয়েল রিফাইনারিজগুলো সেগুলো একের পর এক ইউক্রেন আক্রমণ করে বিধ্বস্ত করে দিচ্ছিল, ঠিক যে কারণে রাশিয়া ভারতবর্ষের কাছ থেকে সাহায্য চেয়েছে যাতে তারা রিফাইন্ড অয়েল পেতে পারে, কারণ তাদের রিফাইন্ড অয়েল শর্টেজ হচ্ছিল। এবং সম্ভবত এইটা ইউক্রেনের রাগের কারণ হতে পারে এবং তারা ইরানের এই কমার্শিয়াল ভেসেলকে আক্রমণ করে ফেলেছে। তার ফলে কি একটা নতুন ফ্রন্ট খুলে গেল? যদিও ইরান কেবলমাত্র অ্যাম্বাসেডরকে সতর্ক করেছে, এখনো যে ইউক্রেন ইরানের মধ্যে সংঘর্ষ তীব্রতর হবে এমন কোনো কিন্তু খবর নেই। অন্যদিকে ইরানের যিনি আর্মি বা ইরানের যে মিলিটারি স্পোক্স পারসন, সেই ভদ্রলোক বড় ইন্টারেস্টিং কথা বলেছেন। ভদ্রলোক একদম ওপেনলি বলছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে আবুল ফজল শেকারাচি। তিনি বলছেন, যিনি ইরানিয়ান আর্মি স্পোক্স পারসন, তিনি বলছেন যে ইউনাইটেড স্টেটস সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা তাদের যে লক্ষ্য ছিল ইরানকে ধূলিসাৎ করা, সেটা তারা করতে পারেনি। স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেনি। সুতরাং আপাতত এই যুদ্ধ স্থগিত করা মানে
আমেরিকা একটি নতুন উপায় খুঁজছে নিজের ফেস সেভিং গ্রেস হিসাবে, অর্থাৎ নিজের মুখ লোকাবার জন্য। এটা তার বক্তব্য। 2 নম্বর একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে ইরানের নির্দেশ ছাড়া আমেরিকা কোনো কাজ করে না। এক্ষেত্রে মাফ করবেন, ইসরায়েলের নির্দেশ ছাড়া আমেরিকা কোনো কাজ করে না। সুতরাং এই যে যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প, এর পেছনে ইসরায়েলের নিশ্চয় কোনো নির্দেশ রয়েছে, নতুবা আমেরিকা তারা ইরানের ওপর স্ট্রাইক তারা স্থগিত করতো না। যাক, এত কথা বলার কারণ কি? তার কারণ যেটা, যদি এইটা আরো কয়েক ঘন্টা যদি স্ট্রাইকস যদি স্থগিত ডোনাল্ড ট্রাম্প রেখে দেন, অর্থাৎ কালকের মার্কেট খোলা অবধি যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় ইরানের ওপর তিনি আক্রমণ না করেন, তার মানে যেটা দাঁড়াতে পারে, এক, ক্রুড অয়েলের উপর প্রেশার সাংঘাতিকভাবে কমে যেতে পারে, অর্থাৎ ক্রুড অয়েলের দাম নিচে নেমে যাওয়ার পসিবিলিটি বেশি। 2 নম্বর, গোটা বিশ্ব বাজার তার সেক্ষেত্রে পজিটিভলি রিয়াক্ট করতে পারে, কারণ যখনই যুদ্ধ স্থগিত হয় বিশ্ব বাজার স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুতরাং এই ক্ষেত্রেও যদি সেরকম হয়ে থাকে, আবার বলছি, যদি ফার্দার কোনো এসকালেশন না হয় এই কয়েক ঘন্টার মধ্যে, কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি যা খুশি তাই করতে পারেন, কয়েক মিনিটের মধ্যে তার সিদ্ধান্ত বদল করতে পারেন। সুতরাং এতখানি উচ্ছ্বসিত বা এতখানি আশান্বিত হওয়ার মতন অবস্থাতেও বিনিয়োগকারীরা নেই। তবে আমরা এক্সপেক্ট করব যে হয়তো বা কয়েক ঘন্টার জন্য কালকের বাজার চালু হওয়া অবধি হয়তো বা কোনো রকম ফার্দার এসকালেশন হবে না। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যদি যুদ্ধ বন্ধ হয়, অয়েলও পজিটিভলি রিয়াক্ট করবে এবং সেক্ষেত্রে বিভিন্ন শেয়ার বাজারগুলো পজিটিভলি রিয়াক্ট করবে। এইবার চলে আসি, এই যে এত গন্ডগোল চলছে, এই যে বিশ্ব বাজারে তেলের দাম তীব্রতর হয়ে গেছে, ব্রেন্ট ক্রুড $100 কাছাকাছি পৌঁছে গেছিল, সেখানে মোটামুটি $2 মতো নিচে, মোটামুটি $98 আশেপাশে প্রতি ব্যারেল ট্রেড করছে। দাম সেই অর্থে কিছু কমেনি, অর্থাৎ সেই অর্থে খুব মারাত্মক কিছু বদলায়নি। যেটুকু বদলাতে পারে সেটা হচ্ছে সেন্টিমেন্ট বদলাতে পারে বিনিয়োগকারীদের ক্ষেত্রে। আপাতত যেরকম বেহাল অবস্থার মধ্যে বিশ্বের অর্থনীতিগুলো রয়েছে, সেরকম বেহাল অবস্থার মধ্যেই থাকছে, এটা ধরে নেওয়া যেতে পারে, যদি কন্টিনিউয়াসলি ক্রুড অয়েলের দাম পতন না হতে থাকে। তো এরকম একটা অবস্থায় বাজার একটা সলিউশন খুঁজবে, একটা সমাধান খুঁজবে। যদি ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস, যদি জিওপলিটিক্যাল টেনশনস যদি ভারতবর্ষের পক্ষে না থাকে, তখন বাজার, অর্থাৎ ভারতীয় বাজার খুঁজে দেখার চেষ্টা করবে যে কোন কোন সেক্টর সেখানে একটা পজিটিভ সেন্টিমেন্ট জেনারেট করা যেতে পারে, অথবা সেই যে সেক্টরসগুলোর অন্তর্গত এমন কোনো স্টক যারা বর্তমান ট্রেন্ডকে অগ্রাহ্য করছে, কন্ট্রারিয়ান পথে হাঁটছে এবং রেজাল্টস ভালো করছে। কেন এই কথা বলছি? তার কারণ অধিকাংশ যে Q1 রেজাল্টস এখনো অবধি আমাদের সামনে এসেছে, প্রায় 600টার বেশি রেজাল্ট এখনো অবধি পাবলিশড হয়েছে, সেখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অধিকাংশ কোম্পানির রেজাল্ট তথৈবচ, অর্থাৎ হয়তো বা তাদের কিছুটা প্রফিটেবিলিটি বেড়েছে, কিছুটা রেভিনিউ বেড়েছে ইয়ার অন ইয়ার অথবা কোয়ার্টার অন কোয়ার্টার, কিন্তু সার্বিকভাবে যে এক্সপেকটেশনসটা রয়েছে যে ভারতীয় শেয়ার বাজারের অন্তর্গত বিভিন্ন কোম্পানিজগুলো ফ্যাবুলাস রেজাল্টস করে দেখাবে, তারা বিনিয়োগকারীদের চমকিত করে দেবে অন আ পজিটিভ সাইড, সেরকম হয়নি। অধিকাংশ কোম্পানিজ তারা মোর অর লেস প্রায় একই ধরনের রেজাল্টস করেছে। তার মধ্যে কিছু কোম্পানি অত্যাধিক খারাপ রেজাল্ট করেছে এবং সেক্ষেত্রে সেই কোম্পানিগুলোকে দোষ দেওয়া যায় না, তাদের ম্যানেজমেন্টকেও দোষ দেওয়া যায় না। কেন সেটা বোঝার একটু চেষ্টা করি। উদাহরণ হিসাবে বলি, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন সেক্টরের অন্তর্গত কোন কোন কোম্পানি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত বছরে তারা প্রফিটে ছিল, এই বছর বিপুল লসে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? প্রথম কোম্পানির নাম বলছি, সমস্ত কোম্পানির নাম বলা সম্ভব না, উদাহরণ হিসাবে, কোনো রিকমেন্ডেশন, বাইসেল রিকমেন্ডেশন বা সাজেশন নয়। সিয়েট টায়ার্স ভারতবর্ষের অন্যতম কোয়ালিটি টায়ার কোম্পানি, সেইটা জুন 2025-এ অর্থাৎ বিগত বছরের প্রথম কোয়ার্টারে 114 কোটি টাকার প্রফিট করেছিল। এই কোয়ার্টারে জুন 2026-এ তারা 1 কোটি টাকা লস করেছে। কি ঘটলো? মনে আছে দুদিন আগে আলোচনা করেছিলাম যে টায়ার কোম্পানিগুলো তারা সম্পূর্ণভাবে ক্রুড অয়েলের মুভমেন্টের ওপর নির্ভর করে। যেহেতু এই টায়ার কোম্পানিগুলোর কাঁচা মালের অন্যতম হচ্ছে ক্রুড অয়েল,
সুতরাং ক্রুড অয়েলের দাম যদি চড়চড় করে বৃদ্ধি পেতে থাকে, যেটা বিগত 3 মাস ধরে হয়েছে, তাহলে টায়ার কোম্পানিগুলো মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়ে থাকে এবং এই ক্ষেত্রে সিয়েট টায়ার্সের যে কোয়ার্টারলি রেজাল্ট এসেছে সেটা কিন্তু তারই রিফ্লেকশন বা তারই প্রতিফলন। 2 নম্বর কোম্পানির নাম বলি, এভিয়েশন সেক্টর, ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি এবং বিশ্বের বড় কোম্পানি ইন টার্মস অফ এভিয়েশন কোম্পানি এবং বিশ্বের অন্যতম বড় এভিয়েশন কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন। তাদের জুন 2025-এ তাদের প্রফিট কত ছিল জানেন? 2176 কোটি টাকা। ঠিক শুনেছেন, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এইবার জুন 2026-এ এর লস হয়েছে 238 কোটি টাকা। কেন? ওই একই ব্যাপার, সরাসরি এয়ার টারবাইন ফুয়েলের দাম ডিপেন্ড করে এই ক্রুড অয়েল প্রাইস মুভমেন্টের ওপর এবং সেটারই একেবারে সরাসরি আঘাত এসেছে ইন্টারগ্লোব এভিয়েশনের প্রফিটেবিলিটির ওপর। এয়ার টারবাইন ফুয়েলের দাম দারুণভাবে বৃদ্ধি হওয়ার ফলে এরা সরাসরি ক্ষতির মুখ দেখে ফেলেছে। 3 নম্বর কোম্পানি অয়েল অ্যান্ড গ্যাস থেকে বিপিসিএল, লো স্ট্রিম কোম্পানি। লো স্ট্রিম কোম্পানি মানে যারা ক্রুড অয়েল কিনে শোধন করে খোলা বাজারে বিক্রি করে। ক্রুড অয়েল যত কম দামে এরা কিনতে পারবে তত এদের প্রফিট বাড়বে, অর্থাৎ বেশি প্রফিটে এরা শোধন করা তেল খোলা বাজারে বিক্রি করতে পারবে। কিন্তু ক্রুড অয়েল একে অপ্রতুল। 2 নম্বর, ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে আকাশ ছোঁয়া। বিপিসিএল খেয়াল করে দেখুন, সেটা বিগত বছর 5,681 কোটি টাকার প্রফিট করেছিল। 5,500 কোটি টাকার বেশি প্রফিট এই কোম্পানির। সেইটা এই কোয়ার্টার জুন 2026-এ 2,274 কোটি টাকা লস করে ফেলেছে। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর মারাত্মক ক্ষতিগ্রস্ত এই মধ্যপ্রাচ্যে ক্রমাগত চলতে থাকা এই ক্রাইসিসের জন্যে, ইরান আমেরিকার যুদ্ধের জন্য, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার জন্য। তারপরে কোম্পানি, এটাও অয়েল অ্যান্ড গ্যাস থেকে, এটাও ডাউনস্ট্রিম কোম্পানি। বিপিসিএল যা কাজ করে এইচপিসিএলও একই কাজ করে। খেয়াল করে দেখুন, চমকাবেন না, এত কোটি টাকা লস, 1 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা, তাও 2,000, 3,000, 5,000, 6,000 কোটি টাকা না, 12,294 কোটি টাকা লস করেছে এই কোম্পানি। 12,294 কোটি টাকা জুন 2025 জুন 2025, অর্থাৎ ঠিক বিগত বছরে এদের জুন কোয়ার্টারের লাভ ছিল 4,222 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন কি যে অয়েল অ্যান্ড গ্যাস, পেন্টস, টায়ার্স, অটো সেক্টর, সমস্ত এই কোম্পানিসগুলো, এই সেক্টরের অন্তর্গত কোম্পানিগুলো দারুণ ক্ষতির মুখোমুখি হচ্ছে এবং এর জন্য কোম্পানিগুলো ফান্ডামেন্টালস দায়ী নয়। এর জন্যে যেটা দায়ী হিউজ জিওপলিটিক্যাল টেনশন, এর জন্যে দায়ী কমোডিটিজের দাম তীব্রভাবে বৃদ্ধি হওয়া। এইবার সব কি খারাপ হতে পারে? উত্তর হচ্ছে ডেফিনেটলি না, সব কিছু খারাপ না। কিছু কোম্পানিজ তো ডেফিনেটলি এরকমও রয়েছে যারা এরকম খারাপ পরিবেশের মধ্যেও খুব ভালো পারফরমেন্স করেছে। 2টো কোম্পানি, একটা আপার ইন্ডাস্ট্রিজ, যেটা রিনিউয়েবল এনার্জি, যেটা কেবল অয়েল, ট্রান্সফর্মার্স সব কিছুকে সাপ্লাই করে থাকে। সেই আপার ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের চমকে দিয়েছে অনেক পজিটিভ সাইড। 74% প্রফিট বৃদ্ধি করেছে ইয়ার অন ইয়ার অ্যাপ্রক্সিমেট বলছি। হিন্দুস্তান জিঙ্ক, এরা পিওর প্লে জিঙ্ক এবং সিলভার প্রডিউসিং কোম্পানি, অর্থাৎ ভারতবর্ষের লার্জেস্ট জিঙ্ক প্রডিউসিং কোম্পানি, বিশ্বের অন্যতম লার্জ জিঙ্ক প্রডিউসিং কোম্পানি এবং ভারতবর্ষের সবচেয়ে বড় সিলভার প্রডিউসিং কোম্পানি। মনে রাখবেন, সিলভার এমনি এমনি পাওয়া যায় না, জিঙ্ক শোধন করলে তার যে নোংরা পড়ে থাকে, শুনতে খারাপ লাগছে, বেশ ইংরেজিতে বললাম, বাই প্রোডাক্ট পড়ে থাকে, সেইটা হচ্ছে রূপ। অর্থাৎ জিঙ্ক হচ্ছে মূল মেটাল, তারপর যে বাই প্রোডাক্ট, অর্থাৎ সেটাকে শোধন করে যে বাই প্রোডাক্ট পড়ে থাকে, তার মধ্যে 2টো মেটাল পাওয়া যায়, একটা হচ্ছে লেড এবং অর্থাৎ সীসা এবং আরেকটা হচ্ছে সিলভার। এই সিলভারের দিক থেকে হিন্দুস্তান জিঙ্ক বিপুল প্রফিটেবিলিটি বৃদ্ধি করেছে। মনে রাখবেন, 2025 থেকে 2026 অব্দি এই সময়কালে রূপোর দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তার ফুল পজিটিভ এফেক্ট এসেছে হিন্দুস্তান জিঙ্কের প্রফিটেবিলিটিতে। ইয়ার অন ইয়ার, চমকাবেন না, 144% প্রফিট হিন্দুস্তান জিঙ্ক
সেটা বৃদ্ধি করে ফেলেছে, অর্থাৎ প্রায় 1.5 গুণের বেশি প্রফিট বৃদ্ধি করেছে। যেখানে বিভিন্ন কোম্পানিগুলো হিমশিম খাচ্ছে ইয়ার অন ইয়ার 10-12% প্রফিট বৃদ্ধি করতে, সেখানে হিন্দুস্তান জিঙ্ক একবারে এক কোপে 144% প্রফিট বৃদ্ধি করে ফেলেছে। হিন্দুস্তান জিঙ্কে কেবলমাত্র যদি শুধু ফান্ডামেন্টালস দেখেন চমকে যাবেন। এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দুটোই 60-এর ওপর। 2 নম্বর, এরা বহু বছর ধরে এরা ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে থাকে। 3 নম্বর পজিটিভ পয়েন্ট হিন্দুস্তান জিঙ্কের ক্ষেত্রে, এরা বিপুল পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে বিনিয়োগকারীদের, এবং এটা বেদান্তর একটা কোম্পানি, বেদান্ত হচ্ছে প্যারেন্ট কোম্পানি, হিন্দুস্তান জিঙ্ক তার একটা অন্যতম একটা বলা যেতে পারে তার অন্য একটা সাবসিডিয়ারি কোম্পানি। এবং হিন্দুস্তান জিঙ্ক সেখানে কিন্তু এখনও অবধি ভারত সরকারের 27% কাছাকাছি অংশীদারিত্ব রয়েছে, এবং পাবলিকের কাছে হার্ডলি 4-5% তাদের হোল্ডিং রয়েছে, অর্থাৎ অধিকাংশ হোল্ডিং প্রোমোটার্স, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং সরকারের কাছে রয়েছে, পাবলিকের হাতে নামমাত্র রয়েছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে হিন্দুস্তান জিঙ্কের যে ডিমান্ড, সেটা এক কথা বলা যেতে পারে অতুলনীয়। কারণ অধিকাংশই লড়াই, কাড়াকাড়ি, মারামারি ডিআইআইস এফআইআইসদের মধ্যে কিন্তু ক্রমাগত চলছে, আর ওঁত পেতে বসে আছে প্রমোটাররা কিভাবে হিন্দুস্তান জিঙ্কের তারা অংশীদারিত্ব বাড়াতে পারে। একটু সুযোগ পেলেই হিন্দুস্তান জিঙ্কের প্রমোটাররা তারা যে করেই হোক না কেন তারা হিন্দুস্তান জিঙ্কের শেয়ার কিনে নেওয়ার চেষ্টা করে, এবং হিন্দুস্তান জিঙ্কের যারা সাধারণ বিনিয়োগকারী তারা এটা বিলক্ষণ ভালো বোঝেন, যারা শেয়ার হোল্ডার্স বিলক্ষণ ভালো বোঝেন যে সুযোগ পেলেই প্রমোটার্সরা তারা হিন্দুস্তান জিঙ্কের শেয়ার নিজেদের কাছে তারা কুক্ষিগত করতে চাইবে বা তারা নিজেদের শেয়ার হোল্ডিং বাড়াতে চাইবে। যাক, ভালো খারাপ দুটোকেই আমাদের এই শেয়ার বাজার হয় পুরস্কৃত করে নতুবা তিরস্কৃত করে। যেগুলো খারাপ রেজাল্ট করছে, প্রত্যাশা পূরণ করতে পারছে না, সেগুলোকে পিটিয়ে নামাচ্ছে ভারতীয় শেয়ার বাজার। আর অন্যদিকে যে কোম্পানিজগুলো প্রত্যাশার তুলনায় ভালো করছে তাদের তো দেখতেই পাবেন, বা অতীতেও দেখেছেন, ভবিষ্যতেও দেখতে পাবেন, বর্তমানেও দেখছেন যে তাদেরকে বিনিয়োগকারীরা বা ভারতীয় শেয়ার বাজার তাদের নিশ্চয় পুরস্কৃত করে থাকে। এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।